হ্যালো ভিউয়ার্স, অচিত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC5 পেপারটি রয়েছে অর্থাৎ DSCC5 আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী আদি মধ্যযুগের সাহিত্যিক উপাদান, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তরপত্রটিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার DSCC5, এখানে প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যের মূল্যায়ন করো। এক কথায় আদি মধ্যযুগের ইতিহাসের সাহিত্যিক উপাদান। আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে দুই ধরনের উপাদান দেখি, এক রয়েছে সাহিত্যিক উপাদান, আরেকটি রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিকের মধ্যে লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, আর সাহিত্যের মধ্যে রয়েছে দেশীয় ও বিদেশি সাহিত্য। এগুলো আমরা জানি, কিন্তু আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদান রয়েছে সেই উপাদানের মধ্যে শুধুমাত্র সাহিত্যিক উপাদানটাই আমরা এখানে আলোচনা করব। এবং এখানে আদি মধ্যযুগে ইতিহাসের উপাদান সাধারণত তিন ভাগে আমরা দেখি ভাগ করতে পারি। এক, সাহিত্যিক উপাদান, লেখ ও মুদ্রা। সাহিত্যিক উপাদান, লেখ ও মুদ্রা। লেখ আর মুদ্রা নিয়ে হচ্ছে প্রত্নতাত্ত্বিক, আর সাহিত্য মানে সাহিত্যিক উপাদান। এখন আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদানগুলো আমরা দেখি তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাহিত্যিক উপাদান। তার কারণ এই সময়ে অর্থাৎ আদি মধ্যযুগে অনেক ঐতিহাসিক গ্রন্থ লেখা হয়েছিল, তাই আদি মধ্যযুগে প্রত্নতাত্ত্বিক উপাদানের থেকেও সাহিত্যিক উপাদানের গুরুত্ব বেশি। তাই এই সময় অনেক ইতিহাস বা ঐতিহাসিক গ্রন্থ লেখা হয়, যেমন বলা যায় বাণভট্টের হর্ষচরিত। রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। এই বাণভট্ট হর্ষের জীবনী লিখেছিলেন হর্ষচরিত। এই হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে অনেক ইতিহাস জানতে পারি, তবে এই হর্ষচরিত কিন্তু প্রকৃত ইতিহাস গ্রন্থ নয়। তার কারণ হর্ষবর্ধনের যে সভাকবি বাণভট্ট, সেই বাণভট্ট হর্ষবর্ধনের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন এবং হর্ষবর্ধনের যারা শত্রু তাদেরকে কালিমা লিপ্ত করেছেন বাণভট্ট। অর্থাৎ বাণভট্টের চোখে হর্ষবর্ধন মহান ছিলেন, তবে হর্ষবর্ধনের যে সমস্ত সীমাবদ্ধতা ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু দেখেননি বা সেগুলো তার গ্রন্থে উল্লেখ করেননি বাণভট্ট। অর্থাৎ বাণভট্টর যে পৃষ্ঠপোষক ছিলেন হর্ষবর্ধনের, এই জন্য হর্ষবর্ধনের হয়ে তিনি গুণগান করেছেন, গুণকীর্তন করেছেন। তাই তার গ্রন্থ থেকে অর্থাৎ বাণভট্টের হর্ষচরিত থেকে আমরা প্রকৃত ইতিহাস জানতে পারি না। দেখো, বাণভট্টের হর্ষচরিত তোমাদের 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট আছে। আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বাণভট্টের হর্ষচরিত। তা আদি মধ্যযুগে সাহিত্যিক উপাদান হিসেবে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে প্রথম পড়ে বাণভট্টের হর্ষচরিত, যেটি প্রকৃত ইতিহাস নয়। এরপরে রয়েছে দেখো বাক্পতি রাজের গৌড়বহ। গৌড়বহ বাহ মানে গৌড়বধ। বাক্পতি রাজ লিখেছিলেন এই গ্রন্থটি, গৌড়বহ। অ্যাকচুয়ালি তিনি ছিলেন যশোবর্মন, মালবের যশোবর্মনের বা কনৌজের যশোবর্মনের, মানে যশোবর্মন রাজা ছিলেন এই কনৌজ রাজ যশোবর্মন। তিনি গৌড় অভিযান করেন, অর্থাৎ বাংলাদেশ অভিযান করেন। এই অভিযানের একটা কল্পনাশ্রিত এক কাহিনী নিয়ে লিখেছেন এই বাক্পতিরাজ গৌড়বাহ। তো এ থেকেও আমরা অনেকটা ইতিহাস জানতে পারি। এরপরে যখন রয়েছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত। পাল বংশের শাসক রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। তিনি রামপালের জীবনী লিখেছিলেন রামচরিত গ্রন্থে। এই রামচরিত গ্রন্থটি দ্ব্যর্থহীন ভাষায় লেখা, অর্থাৎ এই গ্রন্থে দুটি চরিত্রকে পাশাপাশি রেখে আলোচনা করেছেন সন্ধ্যাকর নন্দী। একদিকে পাল রাজা রামপালের কৃতিত্বকে দেখানো হয়েছে, পাশাপাশি অযোধ্যার শ্রী রামচন্দ্রকে দেখানো হয়েছে পাশাপাশি তুলনা করে। যাই হোক, এই গ্রন্থটিও ইতিহাস গ্রন্থ নয়, কারণ এই গ্রন্থে সন্ধ্যাকর নন্দী রাজা রামপালের গুণকীর্তন করেছেন, তার প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন, তার পৃষ্ঠপোষকের প্রতি তিনি আনুগত্য দেখিয়েছেন। তাই এগুলো প্রকৃতভাবে ইতিহাস নয়, তবে কিছু ইতিহাস আমরা এখান থেকে জানতে পারি।
এরপরে দেখো যেটা বলতে হয়, জৈন ধর্মের গুরু জয় সিংহ, এই জয় সিংহ তিনি একটা গ্রন্থ লিখেছিলেন কুমার পাল চরিত। কুমার পাল ছিলেন গুর্জর বংশীয় রাজা, সিন্ধু দেশের মানে চালুক্য বংশীয় রাজা ছিলেন এই কুমার পাল। এই কুমার পাল দ্বাদশ শতকে চালুক্য বংশের ইতিহাস আমরা জানতে পারি এই জৈন জয় সিংহ মানে জৈন গুরু জয় সিংহের কুমার পাল চরিত। ইনি ছিলেন চালুক্য বংশের রাজা দ্বাদশ শতকে। এছাড়া পদ্মগুপ্ত একটা গ্রন্থ লিখেছিলেন নবসাহ সাংখ্য চরিত। নবসাহ সাংখ্য চরিত, এই নবসাহ সাংখ্য কে ছিলেন? ইনি ছিলেন গুর্জর বংশীয় সিন্ধু রাজা। তার কীর্তি কাহিনী বা তার জীবন চরিত লিখেছিলেন পদ্মগুপ্ত। তা এইভাবে আমরা পদ্মগুপ্তের গ্রন্থ থেকে জয় সিংহের কুমারপাল চরিত থেকে আমরা অনেক ইতিহাস জানতে পারি, বিশেষ করে আদি মধ্যযুগের ইতিহাস। এরপরে দেখো রয়েছে, এগুলো হচ্ছে ঐতিহাসিক গ্রন্থের কথা বললাম। এবার যদি কোনো প্রাদেশিক ইতিহাস জানার ক্ষেত্রে বলা যায়, যেমন বাংলা একটা প্রদেশ, গুজরাট, কাশ্মীর, দক্ষিণ ভারত, যেমন এই রকম একটা দেশের ইতিহাস বা প্রাদেশিক ইতিহাস যদি আমরা জানতে চাই আদি মধ্যযুগে, তা সে সম্পর্কেও অনেক গ্রন্থ কিন্তু লেখা হয়েছিল। যেমন এখানে প্রথমে বলা যায় কলহনের রাজ তরঙ্গিনী, এটি বিখ্যাত একটি গ্রন্থ। 1150 খ্রিস্টাব্দ নাগাদ এই গ্রন্থটি লেখা হয়। কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস বা কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস এই কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে লেখা আছে। ভারতবর্ষে প্রাচীনকালে যত গ্রন্থ লেখা হয়েছে, যেমন এগুলো যে বলা হলো, হর্ষচরিত, গৌড়বহ, রামচরিত, নবসাহ সাংখ্য চরিত, কুমার পাল চরিত, এগুলো কিন্তু অনেক আগের লেখা, কিন্তু এগুলো প্রকৃত অর্থে ইতিহাস নয়। ভারতবর্ষে প্রকৃত অর্থে ইতিহাস প্রথম লেখা হয়েছিল 1150 সালে। এই কলহন লিখেছিলেন কাশ্মীরের ব্রাহ্মণ কলহন, তিনি লিখেছিলেন রাজতরঙ্গিনী। এই গ্রন্থটি ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক গ্রন্থ, কারণ এই গ্রন্থ লেখার সময় যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লিখতে হয় আমরা জানি, সেই পদ্ধতিতে এই গ্রন্থ লেখা হয়। অর্থাৎ ঐতিহাসিকের মধ্যে যে বিশ্লেষণ ধর্মী যে চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি থাকে, সেগুলোকে তার উপর ভিত্তি করে কলহন এই রাজতরঙ্গিনী গ্রন্থ লিখেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক উপাদান সংগ্রহ করে, বিভিন্ন শিলালিপি পাঠ করে, বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কলহন রাজতরঙ্গিনী লেখেন, এবং এটাই ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা এই গ্রন্থটি পেয়েছে এবং দেওয়া হয়। এছাড়া এবং কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা শুধুমাত্র কাশ্মীরের ইতিহাসটা জানতে পারছি। এছাড়া রয়েছে দেখো সোমেশ্বর। সোমেশ্বর লিখেছিলেন রাসমালা, কীর্তি কৌমুদী, এই কীর্তি কৌমুদী এবং রাসমেলা। এছাড়া রয়েছে মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি। এই তিনটি গ্রন্থ, প্রবন্ধ চিন্তামণি, রাসমেলা, কীর্তি কৌমুদী, এই তিনটি গ্রন্থ থেকেই গুজরাটের ইতিহাস জানা যায়। এছাড়া দেখো রয়েছে বাকচন্দ্র, তিনি লিখেছিলেন বসন্ত বিলাস। এছাড়া বসন্ত বিলাস গ্রন্থ থেকে চালুক্য বংশের ইতিহাস জানা যায়, গুজরাটের চালুক্যদের ইতিহাস। এছাড়া বংশাবলী বলে একটি গ্রন্থ পাওয়া গেছে, যে গ্রন্থ থেকে নেপালের ইতিহাস জানা যায়, নেপালের রাজবংশের ইতিহাস জানা যায়। তাহলে এই সমস্ত গ্রন্থগুলো থেকে বিভিন্ন আঞ্চলিক ইতিহাস আমরা জানতে পারছি। রাজতরঙ্গিনী, রাসমেলা, কীর্তি কৌমুদী, প্রবন্ধ চিন্তামণি, বংশাবলী, বসন্ত বিলাস, এগুলো জানা যাচ্ছে। এগুলো থেকে আমরা বিভিন্ন অঞ্চল, গুজরাট, কাশ্মীর, নেপাল, বিভিন্ন অঞ্চলের ইতিহাস আমরা এই আদি মধ্যযুগে জানতে পারি। এছাড়া এই সময়ে চর্যাপদ পাওয়া গেছিল, চর্যাপদ আবিষ্কৃত হয়, নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়, যেগুলো লিখেছিলেন কাহান্নপাদ, লুইপাদ, ভুসুকপাদ, এরকম বিভিন্ন আচার্য, সিদ্ধাচার্য ব্যক্তিরা লিখেছিলেন এই চর্যাপদ। এবং চর্যাপদের যে সংস্কারিত রূপ, সেই বা পরিবর্তিত রূপ, সেই রূপটি কিন্তু বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষায় এসেছে চর্যাপদ থেকে। তাহলে বাংলা ভাষার আদি রূপটা কি? চর্যাপদ। এই চর্যাপদ থেকেও আমরা সেই সময়কার অনেক ইতিহাস জানতে পারি, আর্থ সামাজিক ইতিহাস জানতে পারি। এছাড়া পুরাণ, 18টি পুরাণ রয়েছে, তবে সব পুরাণ থেকে কিন্তু ইতিহাস জানা যায় না। বিশেষ করে বৃহদ্ধম্ম পুরাণ এবং ভগবত পুরাণ, এই দুটি পুরাণ থেকে আমরা আদি মধ্যযুগের কিছু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক,
ধর্মীয় ইতিহাস কিন্তু জানতে পারে। এছাড়া এই সময় কিছু চীনা পর্যটক ভারতবর্ষে আসেন, যেমন ফাইয়েন এসেছিলেন হর্ষবর্ধনের রাজদরবারে এবং লিখে গেছেন সি ইউ কি। সি ইউ কি মানে পশ্চিমী দেশের বিবরণ। এই পশ্চিমী দেশের বিবরণকে চৈনিক ভাষায় বলা হচ্ছে সি ইউ কি। এটা লিখেছিলেন হিউয়েন সাং। এই হিউয়েন সাং যিনি হর্ষবর্ধনের রাজসভায় এসেছিলেন 610 খ্রিস্টাব্দে এবং ভারতবর্ষ ভ্রমণ করে তার অভিজ্ঞতাকে পুঁজি সম্বল করে তিনি এই গ্রন্থ লেখেন সি ইউ কি বা পশ্চিমী দেশের বিবরণ। তো এই গ্রন্থ থেকেও সেই সময় ভারতবর্ষের অনেক কিছু জানা যায়, বিশেষ করে ভারতের বিভিন্ন নগরগুলো যে তিনি ভ্রমণ করেছিলেন, বিভিন্ন বৌদ্ধ মঠ ভ্রমণ করেছিলেন, ধর্মীয় যে ধর্ম কেন্দ্রগুলো বা তীর্থস্থান ভ্রমণ করেছিলেন, তাদের বিবরণ, বিভিন্ন জনপদের বিবরণ, বিভিন্ন নগরের বিবরণ, সাধারণ মানুষের জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা, এই সমস্ত বিষয় এই সিইউ কিতে লিখে গেছেন হিউয়েন সাং। এছাড়া এই সময় অর্থাৎ আদি মধ্যযুগে কিছু আরবীয় লেখক ভারতবর্ষে এসেছিলেন পর্যটক হিসেবে। যেমন প্রথমে যার নাম করা যায় তিনি হচ্ছেন সুলেমান। 815 সালে এই সুলেমান আরব দেশ থেকে ভারতে আসেন। তখন বাংলাদেশে রাজত্ব করছেন দেবপাল, ধর্মপালের পুত্র দেবপাল। এই দেবপালের রাজত্বকালে 815 সালে সুলেমান ভারতবর্ষে আসেন এবং তিনি গ্রন্থ রচনা করে যান। এছাড়া এসেছিলেন আল মাসুদি। আল মাসুদির বাড়ি ছিল বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ থেকে এই আল মাসুদি এসেছিলেন 915 থেকে 916 খ্রিস্টাব্দে। এছাড়া 1027 খ্রিস্টাব্দে যে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, 1000 থেকে 1027 সাল তার 17 বার আক্রমণ হয় এর মধ্যে ভারতবর্ষ। তাহলে তার শেষ আক্রমণ ছিল 1027 খ্রিস্টাব্দে। এই শেষ আক্রমণের সময় তার সাথে এক আরবীয় পণ্ডিত ভারতবর্ষে এসেছিলেন যার নাম আবু রায়হান। এই আবু রায়হানকে আমরা অন্য নামে জানি, যার নাম ছিল আল বেরুনি। অর্থাৎ আল বেরুনির আসল নাম ছিল আবু রায়হান। তিনি দীর্ঘদিন অর্থাৎ 10 বছর তিনি ভারতবর্ষে থাকেন। বারাণসীতে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন, সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করেন এই আল বেরুনি এবং এ দেশের অনেক ইতিহাস বা এ দেশের অনেক অভিজ্ঞতা লব্ধ তার বিবরণ তিনি লিখে গেছেন তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। এই গ্রন্থেরও একটি আসল নাম রয়েছে, যেমন আল বেরুনির আসল নাম আবু রায়হান, তেমনি তার লেখা যে গ্রন্থ তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ, অর্থাৎ হিন্দ মানে হিন্দুস্তান আর কিতাব মানে বই, হিন্দুস্তানের বই বা হিন্দুস্তানের ইতিহাস, হিন্দুস্তানের বিবরণ, কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। এই গ্রন্থেরও একটি আসল নাম রয়েছে তহকিক ই মলিল হিন্দ মিস মক্কাল মকবুল ফিল অক্কাল আউমর্ধুল, সংক্ষেপে তহকিক ই হিন্দ। তা এইভাবে দেখা যায় যে বিভিন্ন ঐতিহাসিক পর্যটক ভারত ভ্রমণকারী তারা ভারতবর্ষে এসেছেন, বিশেষ করে আরবীয় পণ্ডিতরা, যেখানে আল মাসুদি রয়েছেন, সুলেমান রয়েছেন, আল বেরুনি রয়েছেন, চৈনিক পর্যটক হিসেবে হিউয়েন সাং আছেন। এছাড়া ইৎসিংও এসেছিলেন চৈনিক পর্যটক হিসেবে। তিনি ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উৎপত্তির উপরে অনেক কিছু লেখা তিনি লিখে গেছেন। এছাড়া চর্যাপদ, পুরাণ, এগুলো থেকেও আমরা কিন্তু অনেক ইতিহাস জানতে পারি আদি মধ্যযুগে। তা আদি মধ্যযুগের ইতিহাস বলতে এগুলোই, মানে সাহিত্যিক উপাদান বলতে এগুলোই। এই সমস্ত সাহিত্য কর্ম গ্রন্থ এগুলো লিখে রাখা হয় বা সেই সময়কার গ্রন্থ এগুলো রয়েছে, এগুলো পাঠ করে আমরা আদি মধ্যযুগের ইতিহাস জানতে পারি। তো এই ছিল মূল বিষয়, সংক্ষিপ্ত আলোচনা। এর যে অ্যান্সার রয়েছে 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন নিয়ে মানে অ্যান্সার নিয়ে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5, এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন, মার্কস 5। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যের মূল্যায়ন করো। অ্যান্সারটি দেখো যেভাবে লিখবে, আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলিকে 3 ভাগে ভাগ করে আলোচনা করা যায়। এগুলো হলো সাহিত্য, লেখ এবং মুদ্রা। তবে এই যুগের ইতিহাসের সবচেয়ে বড় উপাদান হলো সাহিত্য। এই যুগে বেশ কিছু সংখ্যক ঐতিহাসিক গ্রন্থ লেখা হয়েছে। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হর্ষবর্ধনের
সভাকবি বাণভট্ট রচিত হর্ষচরিত। বাণভট্ট গদ্য ও পদ্যে এই গ্রন্থ রচনা করেন, কিন্তু এই গ্রন্থখানি খুবই নির্ভরযোগ্য নয়, কারণ বাণভট্ট তার পৃষ্ঠপোষকের প্রতি পক্ষপাতিত্ব করেছেন এবং হর্ষবর্ধনের প্রতিদ্বন্দ্বীদের কালিমা লিপ্ত করেছেন। বাণভট্ট ঐতিহাসিক নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। বাক্পতি লিখেছেন গৌড়বাহ কাব্য। গৌড়বহ অর্থাৎ গৌড়বধ হল কনৌজরাজ যশোবর্মনের বঙ্গ বিজয়ের এক কল্পনা মিশ্রিত ঐতিহাসিক কাব্য। সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত। এই গ্রন্থে পাল রাজা রামপালের ইতিহাস। এই গ্রন্থে রামপালের সময়কার কৈবর্ত বিদ্রোহের উল্লেখ আছে। এই গ্রন্থখানি দ্ব্যর্থবোধক, অর্থাৎ এই গ্রন্থে রামপালের ইতিহাস যেমন পাওয়া যায়, আবার অন্যভাবে দেখলে অযোধ্যার রামচন্দ্রের ইতিহাস পাওয়া যায়। সন্ধ্যাকর নন্দীর পৃষ্ঠপোষক ছিলেন রামপাল, সুতরাং তার রচিত গ্রন্থ নির্ভরযোগ্য নয়। প্যারা করে দেখো, জৈন গুরু জয় সিংহ লিখেছেন কুমার পাল চরিত। পালি ভাষায় রচিত এই গ্রন্থে দ্বাদশ শতকের চালুক্য বংশীয় শাসক কুমার পালের ইতিহাস পাওয়া যায়। পদ্মগুপ্ত লিখেছেন নবসাহ সাংখ্য চরিত। গুর্জর বংশীয় সিন্ধুরাজ নব শশাঙ্কের জীবনী হলো এই গ্রন্থ। তবে এই সব গ্রন্থ ইতিহাস রূপে বিবেচিত হতে পারে না। এই যুগে প্রাদেশিক ইতিহাসের শ্রেষ্ঠ রচনা হলো কলহনের রাজতরঙ্গিনী। আদি মধ্যযুগের ভারতে কাব্যে রচিত এই গ্রন্থখানি হলো বিজ্ঞানসম্মতভাবে লেখা ইতিহাস। কলহন বহু উৎস থেকে উপাদান সংগ্রহ করে তার ইতিহাস লেখেন। তিনি ইতিহাস রচনায় যে পদ্ধতির উল্লেখ করেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর। আধুনিক কালের বিশ্লেষণমূলক ইতিহাস রচনার পদ্ধতি কলহন আয়ত্ত করেছিলেন। তিনি শুধু ইতিহাস পড়ে ইতিহাস লেখেননি, রাজাদের অনুশাসন, লেখ, লিখিত ইতিহাস সব পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করে তিনি ইতিহাস লেখায় হাত দেন। সপ্তম শতক থেকে তিনি কাশ্মীরের নির্ভরযোগ্য ইতিহাস উপহার দিয়েছেন। কাশ্মীরের মতো গুজরাটেরও লিখিত ইতিহাস পাওয়া যায়। সোমেশ্বর লিখিত রাসমালা ও কীর্তি কৌমুদী, মেরুতুঙ্গ লিখিত প্রবন্ধ চিন্তামণি এবং বাকচন্দ্র লিখিত বসন্ত বিলাস থেকে গুজরাটের চালুক্যদের ইতিহাস জানা যায়। বংশাবলী থেকে নেপালের রাজনৈতিক ইতিহাস জানা যায়। সমাজ ও ধর্মের ইতিহাস জানার ব্যাপারে চর্যাপদগুলোর গুরুত্ব অস্বীকার করা যায় না। আদি মধ্যযুগের ইতিহাসের একটি বড় উপাদান পুরাণ। 18টি পুরাণের অধিকাংশ ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ না হলেও ভগবত পুরাণ ও বৃহদ্ধম্ম পুরাণ থেকে ইতিহাসের কিছু কিছু নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। বিশেষত আর্থসামাজিক বহু তথ্য পুরাণ থেকে সংগ্রহ করা সম্ভব হয়েছে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং এর সিইউকি নামক গ্রন্থ থেকে তদানীন্তন ভারতের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে অনেক তথ্য জানা যায়। ঈদ সিং এর গ্রন্থ থেকেও বৌদ্ধ ধর্ম ও সংস্কৃত সাহিত্যের অনেক তথ্য পাওয়া যায়। এরপরে দেখো রয়েছে শেষ প্যারা, এটি অষ্টম শতাব্দীর থেকে আরব লেখকরা ভারত সম্পর্কে লিখতে শুরু করেন। এদের মধ্যে 3 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আরব বণিক সুলেমান 851 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। তিনি পাল রাজ দেবপালের রাজ্য ভ্রমণ করে একটি মনজ্ঞ বিবরণ লিপিবদ্ধ করেন। বাগদাদের অধিবাসী আল মাসুদি 915 থেকে 16 খ্রিস্টাব্দে গুজরাটে এসেছিলেন। তিনি প্রতিহার সাম্রাজ্যের বিস্তৃত বর্ণনা রেখে গিয়েছেন। একাদশ শতাব্দীর প্রথম দিকে সুলতান মামুদের সঙ্গে আল বেরুনি ভারতে আসেন। তার আসল নাম ছিল আবু রায়হান। তার রচিত তহকিক ই হিন্দ থেকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম, দর্শন, সাহিত্য, রাজনীতি প্রভৃতি সম্পর্কে বহু তথ্য জানা যায়। তো এই ছিল আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যের মূল্যায়ন বা আদি মধ্যযুগের সাহিত্যিক উপাদানের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সিলেবাস এবং সাজেশন ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, তোমরা দেখে নেবে। সাজেশন অনুযায়ী তোমাদের 3টি টিকা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। বাকি আর 7টি টিকা প্রশ্নের উত্তর একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।